একটা মানুষ, একটাই মানুষ যে পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত জাদুঘর থেকে কোটি কোটি ইউরোর হীরার নেকলেস চুরি করেছে। পুলিশের নাকের ডগায়, ক্যামেরার চোখ ফাঁকি দিয়ে, ঝাড়ুবারের ছদ্মবেশে। তারপর সেই মানুষটাই নিজে থেকে জেলে ঢুকেছে, সত্য বের করেছে, আর বডি ব্যাগে ঢুকে চলন্ত অ্যাম্বুলেন্স থেকে লাফিয়ে পড়ে অন্ধকার প্যারিসে মিলিয়ে গেছে। তার নাম আসান দিওপ। এবং গত 2 পর্বে সে যা করেছে সেটা শুধু চুরি না, সেটা একটা যুদ্ধের ঘোষণা। কিন্তু আজকের পর্বে সেই যুদ্ধ আরও গভীরে যাবে, আরও ভয়ঙ্কর হবে, আর এমন কিছু সত্য বেরিয়ে আসবে যা শুনলে তোমার বুকটা ভারী হয়ে যাবে। কারণ এই গল্প শুধু একটা চুরির না, এটা একটা বাবার গল্প, একটা মিথ্যার গল্প, আর একটা ষড়যন্ত্রের গল্প, যার শিকড় 25 বছর আগে। চলো শুরু করি। প্যারিস, ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। আসান বসে আছে তার বন্ধু বেঞ্জামিনের দোকানে। চারদিকে পুরনো জিনিসপত্র, ঘড়ি, মূর্তি, বই, ছবি। এই দোকানে সময় যেন থমকে থাকে, আর সেই থমকানো সময়ের মাঝে দুজন মানুষ বসে কথা বলছে। কণ্ঠস্বর নিচু, কিন্তু কথার ভার অনেক। বেঞ্জামিন ফেরেল, আসানের সবচেয়ে পুরনো বন্ধু, পুরনো জিনিসের ব্যবসায়ী। এই মানুষটা জানে পৃথিবীর প্রতিটা মূল্যবান জিনিসের একটা ইতিহাস থাকে, একটা গল্প থাকে। আর মারিয়া আথওয়ানেতের সেই হীরার নেকলেসেরও একটা গল্প আছে। যে গল্পটা পেলেগ্রিনি পরিবার এতদিন ধরে বলে আসছে, সেটা কতটা সত্যি। বেঞ্জামিন টেবিলে হাত রেখে বলল, আসান, ওরা যা বলেছে সেটা সম্ভব না। আসান সামনে ঝুঁকল। কি বলছিস? পেলেগ্রিনি পরিবার দাবি করেছিল নেকলেস চুরির পর ভেঙে ফেলা হয়েছে, হীরাগুলো আলাদা আলাদা বিক্রি হয়ে গেছে। কিন্তু এই মাপের, এই ইতিহাসের একটা গহনা, এটা কেউ ভাঙে না, কখনো না। কারণ গোটা নেকলেসের দাম আর আলাদা হীরের দাম, এই দুটো এক না। ফ্রান্সের রানীর গলার গহনা যখন একসাথে থাকে তখন তার দাম আকাশ ছোঁয়া, কিন্তু আলাদা করে বিক্রি করলে সেটা শুধু পাথর হয়ে যায়। দামি পাথর, কিন্তু পাথর। আসান চুপ করে রইল, তারপর ধীরে বলল, তাহলে মানে কি দাঁড়াচ্ছে? বেঞ্জামিন সরাসরি তার চোখে তাকালো। মানে হচ্ছে, পেলেগ্রিনিরা মিথ্যে বলেছে, নেকলেস কখনো ভাঙা হয়নি। এই কথাটা যেন একটা বোমার মতো ফেটে পড়ল। ভাবো একটু, পেলেগ্রিনি পরিবার 25 বছর ধরে বলে আসছে নেকলেস চুরি হয়েছিল, তারপর ভেঙে বিক্রি হয়ে গেছে। এই গল্পের ওপর ভিত্তি করে বীমা কোম্পানি থেকে কোটি কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এই গল্পের ওপর ভিত্তি করে আসানের বাবাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। কিন্তু যদি নেকলেস কখনো ভাঙাই না হয়ে থাকে, তাহলে কোথায় আছে সেটা? আর এই মিথ্যাটা কেন বলা হয়েছিল? আসানের মাথায় প্রশ্নের ঝড় উঠল। আসান সিদ্ধান্ত নিল সরাসরি পেলেগ্রিনি পরিবারের কাছেই যেতে হবে। কিন্তু হিউবার্ট পেলেগ্রিনি, ফ্রান্সের অন্যতম ক্ষমতাশালী ব্যবসায়ী, রাজনৈতিক সংযোগে ভরপুর একজন মানুষ, তার কাছে সরাসরি যাওয়া মানে নিজেকে বিপদে ফেলা। তাই আসান বেছে নিল ভিন্ন পথ। জুলিয়েট পেলেগ্রিনি, হিউবার্টের মেয়ে। আসান তার সাথে যোগাযোগ করল, মুখোমুখি হলো, এবং সরাসরি জিজ্ঞেস করল, নেকলেসের সেই গল্প, ভেঙে ফেলার সেই দাবি, সেটা কি সত্যি? জুলিয়েট একটু থামল। সেই থামাটা অনেক কিছু বলে দিল। তারপর সে বলল, না, সেটা সত্যি ছিল না। আসানের বুকে একটা ধাক্কা লাগলো। জুলিয়েট বলে গেল, পরিবার সেই গল্পটা সাজিয়েছিল প্রচার পাওয়ার জন্য, বিমার দাবি জোড়ালো করতে। এটা ছিল একটা পরিকল্পিত মিথ্যে। কিন্তু তারপরেই জুলিয়েট এমন একটা কথা বলল যা আসানকে আরও চমকে দিল। কিন্তু এর মানে এই না যে তোমার বাবা নির্দোষ ছিল। আমি এখনও বিশ্বাস করি বাবাকার দিওপই চুরি করেছিল। আসান চুপ করে রইল। সত্যের একটা টুকরো পাওয়া গেছে, কিন্তু পুরোটা এখনও অধরা। পেলেগ্রিনি পরিবার মিথ্যে বলেছে, এটা স্বীকার করা হলো, কিন্তু আসানের বাবার নির্দোষিতা এখনও প্রমাণিত হয়নি। জুলিয়েটের সেই চোখ দুটো, সেখানে কি শুধু বিশ্বাস ছিল নাকি অন্য কিছু? আসান জানে না, কিন্তু সে জানে এখানেই থামলে চলবে না। আসান ফিরে গেল তার পরিচিত পদ্ধতিতে। যদি সত্য জেলের ভেতরে আটকে থাকে তাহলে জেলে যেতে হবে। এবার তার লক্ষ্য একজন মানুষ, এটিএন কোমে, একজন বৃদ্ধ যে আসানের বাবার কারাবাসের সময় জেলের লাইব্রেরিতে কাজ করত। এই মানুষটার সাথে যোগাযোগের কোনো বাইরের পথ নেই, কারণ সে এখনও সেই কারাগারেই আছে, বছরের পর বছর ধরে বন্দী। তাহলে উপায়? আসান উপায় বের করল। সে একজন আসল অপরাধীর পরিচয় ধার করল, নথি বানালো, পুলিশকে এমনভাবে সংকেত দিল যাতে তারা সেই পরিচয় তাকেই গ্রেফতার করে, এবং সফল হল। আসান দিওপ আবার জেলে, ইচ্ছা করে, পরিকল্পনা করে। কিন্তু এই জেল সহজ না। ভেতরে ঢুকতেই বোঝা গেল এটা একটা নরক। এখানকার বন্দীরা সাধারণ অপরাধী না, এখানে আছে ভয়ঙ্কর মানুষ, যাদের চোখে মানুষের জীবনের কোনো মূল্য নেই, যাদের কাছে দুর্বলতা মানে শিকার হওয়ার আমন্ত্রণ। নতুন বন্দী মানেই পরীক্ষা। প্রথম দিনেই একটা দর এসে ঘিরে ধরল আসানকে। কথা নেই, সরাসরি মারধর।
অন্ধকার সেলে কোনো সাক্ষী নেই, কোনো ক্যামেরা নেই, শুধু মুষ্টির শব্দ আর কষ্টের নিঃশ্বাস। আসান লড়াই করল। সে জানে এই যন্ত্রণাটাকে সহ্য করতে হবে, কারণ তার কাজ শেষ হয়নি। দিনের পর দিন গেল। আসান ধীরে ধীরে এই নরকে নিজেকে মানিয়ে নিল, বুদ্ধি দিয়ে, ধৈর্য দিয়ে। কাউকে বিশ্বাস করে না, কিন্তু সবার সাথে মিলেমিশে থাকে। এবং একদিন সে পেল এটিএন কোমেকে। বৃদ্ধ মানুষ, চেহারায় বছরের পর বছরের ক্লান্তি, চোখে একটা অদ্ভুত শূন্যতা। শরীর অসুস্থ, কিন্তু মাথা এখনও কাজ করে। আসান তার পাশে গেল, ধীরে সাবধানে কথা কইল, নিজের পরিচয় দিল। কোমের চোখে একটা চিনচিনে ব্যথা ফুটে উঠল। আসানকে ইশারা করল এবং সময় থমকে গেল। হ্যাঁ, আসান আবার পালালো, এবারও বুদ্ধি করেই। চলন্ত গাড়ির ভেতর থেকে নয়, এবার ভিন্ন পথে, তবে ততটাই নিখুঁত। এবং সে সরাসরি চলে গেল অ্যান পেলেগ্রিনির কাছে। অ্যান পেলেগ্রিনি, হিউবার্টের স্ত্রী, একসময়কার প্যারিসের সমাজে উজ্জ্বল নাম। কিন্তু এখন বছরগুলো তার চেহারায় ছাপ ফেলেছে। চোখে একটা ক্লান্তি আছে, শুধু বয়সের না, এটা অপরাধ বোধের ক্লান্তি। আসান তার সামনে দাঁড়ালো, একটা কথাও বলল না প্রথমে, শুধু তাকিয়ে রইল। সেই দৃষ্টিতে ছিল 25 বছরের প্রশ্ন। অ্যান একটু কাঁপলেন। তারপর আসান বলল, বইটায় বাবার লেখা পড়েছি। অ্যানের মুখ সাদা হয়ে গেল, দীর্ঘ নীরবতা। এবং তারপর সে ভেঙে পড়লেন, স্বীকার করলেন, হ্যাঁ, তিনি বাবাকারকে সই করতে বলেছিলেন মিথ্যা স্বীকারোক্তিতে। কিন্তু, এবং এই কিন্তুটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা তার নিজের সিদ্ধান্ত ছিল না, কেউ তাকে দিয়ে এটা করিয়েছিল। কে? ইন্সপেক্টর গ্যাব্রিয়েল দুমো। এই নামটা শুনে আসান হঠাৎ স্থির হয়ে গেল। দুমো, সে চিনত এই নামটা, কিন্তু একটু অন্যভাবে। তার বাবা মারা যাওয়ার পর, যখন ছোট্ট আসান একা হয়ে গিয়েছিল, যখন তার কোনো অভিভাবক ছিল না, সেই পুলিশ অফিসার এসেছিল এবং তাকে তুলে দিয়েছিল সমাজসেবা দপ্তরে। এবং এখন জানা গেল সেই মানুষটাই তার বাবার জীবন ধ্বংস করেছিল। আসানের ভেতরে একটা ঝড় উঠল, কিন্তু সে এখনই ভাঙবে না, এখন সময় না। সে ফিরে গেল, পরিকল্পনা করতে লাগলো। দুমো এখন আর সাধারণ ইন্সপেক্টর না, 25 বছর পেরিয়ে সে হয়ে গেছে কমিশনার, ক্ষমতার শীর্ষে। সরকারি অনুষ্ঠানে যায়, পুরস্কার নেয়, মিডিয়ায় বক্তৃতা দেয়। একজন মানুষের জীবন শেষ করে দিয়ে, একটা পরিবার ভেঙে দিয়ে, এই মানুষটা ফুলে ফেপে বড় হয়েছে। এটা কি ন্যায্য? না। আর আসান এটা মানতে রাজি না। প্যারিসের একটা টাউন হল, কমিশনার গাব্রিয়েল দুমো সেদিন সেখানে ছিলেন। তিনি জানতেন না ভিড়ের মাঝে একটা মানুষ তাকে দেখছে, হিসাব করছে, সময় মাপছে। আসান সেদিন দুমোকে অপহরণ করল, দিনের বেলায় একটা ব্যস্ত শহরের মাঝে, কৌশলে, নিঃশব্দে, এবং নিয়ে গেল একটা নির্জন জায়গায়। ঘরে তখন শুধু দুজন, একজন বাবা হারানো ছেলে যে 25 বছর ধরে সত্য খুঁজছে, আর একজন যার হাতে সেই সত্য চাপা পড়েছিল। আসান চেয়ারে বসা দুমোর সামনে দাঁড়ালো। 1995 সালে তুমি বাবাকার ডিওপের কেস তদন্ত করেছিলে। দুমো মুখ শক্ত রাখলেন। হ্যাঁ। তুমি কি জানতে সে নির্দোষ? না, মিথ্যা। আসান এগিয়ে গেল। তুমি প্রমাণ পেয়েছিলে, এমন প্রমাণ যা বলছিল বাবাকার চুরি করেনি, কিন্তু তুমি সেটা লুকিয়ে ফেলেছিলে। এবং তখন শুরু হলো ফ্ল্যাশব্যাক। 25 বছর আগের প্যারিস। তরুণ দুমো তখন সাধারণ ইন্সপেক্টর, চেহারায় তেজ আছে, চোখে স্বপ্ন আছে। সে তদন্ত করছিল পেলেগ্রিনি পরিবারের নেকলেস চুরির কেস। আর তদন্তে সে পেয়েছিল এমন কিছু যা স্পষ্টভাবে বলছিল বাবাকার নির্দোষ। প্রমাণ ছিল শক্ত প্রমাণ। কিন্তু তারপর হিউবার্ট পেলেগ্রিনি ডেকে পাঠালো। সেই বৈঠকটার কথা ভাবো, একটা তরুণ পুলিশ অফিসার আর একজন প্রবল ক্ষমতাশালী ধনী মানুষ। হিউবার্ট বলল, এই কেসে বাবাকার দোষী প্রমাণিত হওয়ার দরকার, বিমার টাকা তুলতে হবে, পরিবারের সম্মান রক্ষা করতে হবে। দুমো রাজি হলো না। তখন হিউবার্ট একটু হাসল, সেই হাসিতে হুমকি ছিল। তোমার স্ত্রীর কথা মনে আছে? তিনি তো প্রতিদিন বাজারে যান একা। দুমো থমকে গেল। হিউবার্ট উঠে দাঁড়ালো, হাত বাড়িয়ে কাঁধে চাপড় দিল। বুদ্ধিমান মানুষ ঠিক সিদ্ধান্ত নেয়। একজন স্বামী, একজন পুলিশ অফিসার, একটা পছন্দের সামনে। একদিকে সত্য, একজন নির্দোষ মানুষের জীবন, অন্যদিকে তার স্ত্রীর নিরাপত্তা, তার নিজের ক্যারিয়ার। দুমো ভুল পথ বেছে নিল। সে অ্যান পেলেগ্রিনিকে বুঝিয়ে দিল বাবাকারকে সই করাতে হবে মিথ্যা স্বীকারোক্তিতে। আর অ্যান সে কাজ করল। একজন নির্দোষ মানুষ জেলে গেল, একটা পরিবার ভেঙে গেল, একটা ছেলে এতিম হলো। এই ফ্ল্যাশব্যাক শেষ হলো। বর্তমানে ফিরে এলো গল্প। দুমো চেয়ারে বসে আছেন, বৃদ্ধ, ক্লান্ত। আসান তার সামনে দাঁড়িয়ে,
কাঁপছে রাগে। তোমার জন্যে আমার বাবা মারা গেছে, তোমার কাপুরুষতার জন্য একটা মানুষ ফাঁসিতে মরেছে। দুমু বললেন, আমি বিশ্বাস করতাম সে দোষী। মিথ্যা, তুমি প্রমাণ পেয়েছিলে। আমি ভয় পেয়েছিলাম। জিজ্ঞাসাবাদ চলতে থাকল। আসান একটার পর একটা প্রশ্ন করছে। দুমো কিছু স্বীকার করছেন, কিছু এড়িয়ে যাচ্ছেন। কিন্তু তারপর আসান এমন একটা কথা বের করে আনলো যেটা বড় অস্ত্র হতে পারে। দুমো তার পুলিশের কেরিয়ার জুড়ে অপরাধীদের কাছ থেকে ঘুষ নিয়েছেন, বেতন বাড়াতে, ছোট ছোট সুবিধার জন্য। এটা স্বীকার করিয়ে নেওয়া গেল, কিছুটা সত্য বেরিয়ে এলো। কিন্তু তারপর সব কিছু ভেঙে পড়ল। আসানের মাথায় রক্ত চড়ে গিয়েছিল। 25 বছরের ক্রোধ একসাথে বিস্ফোরিত হচ্ছিল, আর সেই উত্তাপে সে একটা কাজ করল যা করা উচিত ছিল না। সে নিজের পরিচয় বলে ফেলল, আমি আসান দিওপ, বাবাকার দিওপের ছেলে। ঘরে স্তব্ধতা। দুমোর চোখ বড় হয়ে গেল, মাথায় হিসাব জ্বলছে। এই মানুষটাই সেই লোক। লুভরের চুরি, জেলের পালানো, সব এই একজনের কাজ। এবং এখন এই মানুষটা তার সামনে। দুমোর মুখে একটা পরিবর্তন এলো, ভয় থেকে সতর্কতায়। আসান বুঝল সে ভুল করে ফেলেছে। এদিকে প্যারিস পুলিশের একটা ঘরে ডিটেকটিভ ইউসেফ গেরিরা রাত জেগে কাজ করছে। টেবিলে ছড়ানো ফাইল, ছবি, নোট আর সারি সারি আর স্যানলুপানের বই। গেদিরা একজন অদ্ভুত ধরনের পুলিশ অফিসার। সে শুধু অপরাধের চিহ্ন দেখে না, সে প্যাটার্ন দেখে, ছন্দ দেখে। আর এই কেসে সে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছে। আর্সেন লুপানের একটা গল্পের সাথে হুবহু মিলে যায়। জেলে ঢোকা, সত্য বের করা, পালানো, এটাও আর্সেন লুপানের আরেকটা গল্পের মতো। কমিশনার অপহরণ, এটাও লুপানের পদ্ধতিতে। এটা কাকতলীয় না, কেউ এই কাল্পনিক চরিত্রকে সত্যিকারে বাঁচিয়ে তুলছে। কেউ লুপানের বইগুলো পড়েছে এতটাই গভীরভাবে যে সে সেই চরিত্র হয়ে গেছে। গেদিদা বুঝতে পারল এই মানুষটাকে ধরতে হলে লুপানের পরের গল্পটা আগে পড়তে হবে, তাহলেই জানা যাবে সে এরপর কি করবে। সে বইয়ের পাতা উল্টাতে লাগলো, পড়তে লাগলো, এবং পড়তে পড়তে তার চোখ একটা জায়গায় থামল। গেদিরা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার মুখে একটা ভাব, মাথার ভেতরে অনেক টুকরো একসাথে জায়গা মতো বসে যাচ্ছে। বাবাকার দিওপের কেস, পেলিগ্রিনি পরিবার, সেই পুরনো মামলা, আর একটা নাম, আসান দিওপ। এই মানুষটাকে খুঁজে বের করো এখনই। আসান এখন জানে সময় কমে আসছে। দুমো তার পরিচয় জানে, গেদিরা তার পিছনে। পেলিগ্রিনি যে কোনো মুহূর্তে সতর্ক হয়ে যেতে পারে, কিন্তু আসানের হাতে এখনও পুরো প্রমাণ নেই। দুমোর আংশিক স্বীকারোক্তি আছে, বাবার বইয়ের লেখা আছে, অ্যানের মৌখিক স্বীকারোক্তি আছে, কিন্তু এগুলো আদালতে যথেষ্ট না। পেলিগ্রিনি পরিবারের বিরুদ্ধে দাঁড়াতে হলে শক্ত প্রমাণ দরকার, এমন প্রমাণ যা অস্বীকার করা যাবে না। এবং সেই প্রমাণ কোথায় পাওয়া যাবে? আসান মনে করল একটা নামের কথা, ফ্যাবিয়েন বেরিও। ফ্যাবিয়েন বেরিও একসময় ছিলেন ফ্রান্সের অন্যতম সাহসী সাংবাদিক। তিনি পেলিগ্রিনি সাম্রাজ্যের বিরুদ্ধে লিখতে শুরু করেছিলেন, ধীরে ধীরে তুলে আনছিলেন একের পর এক দুর্নীতির তথ্য। কিন্তু হিউবার্ট পেলিগ্রিনি এই মহিলাকে থামিয়ে দিয়েছিল। কিভাবে? মামলা করে, অপপ্রচার করে, চাকরি থেকে বের করে, তার বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে। ফ্যাবিয়েন পেশা হারিয়েছেন, সম্মান হারিয়েছেন, একা হয়ে গেছেন, কিন্তু তিনি একটা জিনিস হারাননি, তার সংগ্রহ করার তথ্য। পর্ব 3-এ কি হবে? আসান কি গিদিরার হাতে ধরা পড়বে? পেলিগ্রিনির মুখোশকে কি কোনোদিন খুলবে? জানতে হলে পর্ব 3 দেখতে হবে। এখনই ভিডিওটা লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর বেল আইকনটা চাপো যাতে পর্ব 3 আসা মাত্র নোটিফিকেশন পাও।